আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স কোর্সের আজকের এই লেকচার ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ দুটো পার্ট আলোচনা করব। সেটা হচ্ছে একটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এবং প্রবাবিলিটি। তো তার আগে কিছু বেসিক টার্ম আছে, সেগুলো আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে শুরুতে হচ্ছে এখানে আছে ইনফারেন্স অ্যান্ড এস্টিমেশন। তো এখানে ইনফারেন্স কি এবং এস্টিমেশনটা কি? এখানে ইনফারেন্স হচ্ছে যে স্ট্যাটিস্টিকে আমরা স্যাম্পল ডেটা বা নমুনা তথ্য ব্যবহার করে পপুলেশনের পুরো তথ্য বা সমগ্র জনগোষ্ঠীর বৈশিষ্ট্য অনুমান করি। তো এই জিনিসটাই হচ্ছে ইনফারেন্স, যে আমরা হচ্ছে তথ্য ব্যবহার করলাম, স্যাম্পল তথ্য নিয়ে কাজ করলাম, স্যাম্পল ডেটা নিয়ে কাজ করলাম, আর হচ্ছে ডিসিশন দিলাম কার পার্সপেক্টিভে, একটা পপুলেশনের পার্সপেক্টিভে। তখন সেই জিনিসটা, সেই অনুমানটা হলো তখন আমাদের ইনফারেন্স। আর এই যে এই কাজটা করলাম, যে একটা স্যাম্পল ডেটা নিয়ে একটা হচ্ছে নমুনা তথ্য কালেক্ট করে পপুলেশনের পার্সপেক্টিভে একটা ডিসিশন দিলাম, তো এটা করার যে প্রক্রিয়া, যে মেথডটা, সেটাই হচ্ছে এস্টিমেশন। তো এটা যদি আরেকটু ডিটেলসে বলি, যে গেস ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইনফারেন্স when the population parameter are estimated from the data obtained from the sample through statistical method। তো এই যে স্ট্যাটিস্টিক্যাল মেথড থেকে আমাদের হচ্ছে যে স্যাম্পল ডেটা নিয়ে একটা ডেটা অবটেইন করলাম, এবং এটা অবটেইন করে যে একটা অনুমান দিতেছি, সেই অনুমান দিতেছি একটা পপুলেশন প্যারামিটারে অনুমান দিতেছি। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ইনফারেন্স। তো এটার এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করি, তাহলে যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ফর এক্সাম্পল ইউ কালেক্ট স্যাম্পল ডেটা অন দ্য মান্থলি ইনকাম অফ 200 বাস ড্রাইভার ফ্রম হুইচ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ 200 বাস ড্রাইভার। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে, যে আমরা যদি বাংলাদেশের বাস ড্রাইভারের অ্যাভারেজ মান্থলি ইনকাম বের করতে চাই, তো পুরো সবগুলো বাস ড্রাইভারে, বাংলাদেশে যতগুলো বাস ড্রাইভার আছে সবগুলো বাস ড্রাইভারের মান্থলি ইনকামটাই হবে তখন পপুলেশন। বাট কতগুলো ইনফরমেশন কালেক্ট করা তো আমাদের পক্ষে পসিবল না। তো আমরা যদি র্যান্ডম 200টা বাস ড্রাইভারের মান্থলি ইনকাম কালেক্ট করি, দেন ওই মান্থলি ইনকামের একটা অ্যাভারেজ বের করে যদি বলি যে বাংলাদেশের বাস ড্রাইভারের মান্থলি অ্যাভারেজ ইনকাম এত টাকা, তাহলে আমরা স্যাম্পল ডেটা নিয়ে নমুনা তথ্য ব্যবহার করলাম, করে ডিসিশন দিলাম কার উপর, মানে অনুমান করলাম কোনটা, পুরা পপুলেশনের। তো এটাই হচ্ছে ইনফারেন্স, যেটার এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। আর এই যে এই অনুমান করার যে প্রক্রিয়াটা, যে আমরা যেটা করবো, যে বাস ড্রাইভারের অ্যাভারেজ ইনকাম বের করবো, এটা থেকে কত বেশি বা কত কম হবে, যে মেথডটা বা যে প্রসেস প্রক্রিয়াটা, সেটাই কিন্তু এখানে এস্টিমেশন। তো আমরা দেখি ডিটেলসে, যে দ্য ইনফরমেশন অবটেইন ফ্রম দ্য স্যাম্পল ইজ কল্ড স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। অবশ্যই যদি স্যাম্পল স্ট্যাটিস্টিক্স হয়, তাহলে এখানে স্যাম্পল থেকেই এখানে আসবে ইনফরমেশনটা, তাহলে সেটা হবে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। আর স্ট্যাটিস্টিক্স ইজ এক্সপ্রেসড বাই ইংলিশ লেটার সাকসেস মিন এক্সপ্রেস বাই এক্স, এটা আমরা জানি। স্ট্যান্ডার্ড ডিভিশন এক্সপ্রেস বাই এস, এখানে স্ট্যান্ডার্ড ডিভিশনকে এস দ্বারা ডিটারমাইন করা হয়। বাট এখানে আমরা দেখছি স্ট্যান্ডার্ড ডিভিশন দুই ধরনের হয়, একটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন, একটা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন। তো পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশনকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা, আর স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশনকে প্রকাশ করা হয় এস দ্বারা, এটা মনে রাখতে হবে। আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে পপুলেশনের মিন আর স্যাম্পলের মিন। আমরা আগে দেখে আসছি যে পপুলেশনের মিনকে প্রকাশ করা হয় মিউ দ্বারা, এখানে যেটা আছে, আর স্যাম্পলের মিনকে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা। আগের ভিডিওগুলোতে আমরা দেখছি যে স্যাম্পলের গড় বা মিনকে প্রকাশ করা হয় এক্স বার, আর পপুলেশনেরটাকে প্রকাশ করা হয় মিউ দ্বারা। তো এখানে জাস্ট কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয় এটা বলা হয়েছিল। এখন এখানে আসি যে এস্টিমেশন, এখানে টাইপস অফ এস্টিমেশন হতো। এখানে টাইপস অফ এস্টিমেশন হচ্ছে কি, যে ওই যেটা বললাম, যে আসলে আমরা ডিটারমাইন করতেছি পপুলেশনের একটা তথ্যকে স্যাম্পলের ডেটার উপর ভিত্তি করে। তো এস্টিমেশন ইজ এ মেথড অফ এক্সট্র্যাক্টিং নিউমেরিক্যাল ডেটা অফ পপুলেশন প্যারামিটার ফ্রম স্যাম্পল ডেটা। যে এটা একটা মানে ওইটাই জাস্ট একটু অ্যাডভান্স ভার্সন, মানে একটু উন্নতভাবে বলছে, ডেটা ফ্রম পপুলেশন প্যারামিটার। মানে পপুলেশন প্যারামিটার এর একটা নিউমেরিক্যাল ডেটা এক্সট্রাক্ট করবে ফ্রম স্যাম্পল ডেটা থেকে। যে এখানে এক্সট্র্যাকিং করতেছে পপুলেশনের নিউমেরিক্যাল ডেটা, কোথা থেকে সেটা এক্সট্র্যাকিং করতেছে, স্যাম্পল ডেটা থেকে। তাহলে এখানে স্যাম্পল যেটা আসলে ইনফারেন্স যেটা ছিল, যে পপুলেশনকে ডিফাইন করতেছে স্যাম্পল দিয়ে, এখানেও কিন্তু একই জিনিসটাই বোঝানো হচ্ছে,
বাট এখানে জাস্ট শুধু একটু অ্যাডিশনালি নিউমেরিক্যাল ডেটাটা মেনশন করে দেওয়া আছে যে আসলে সেমি প্রায় একই প্রক্রিয়ায়, যে আসলে হচ্ছে পপুলেশন ডেটাটাকেই রিপ্রেজেন্ট করতেছে স্যাম্পল ডেটা থেকে। সো এখানে কয় ধরনের এস্টিমেশন হতে পারে, এখানে আমরা দেখছি যে টাইপস অফ, এখানে এস্টিমেশন দুই প্রকার হতে পারে, একটা পয়েন্ট এস্টিমেশন, একটা ইন্টারভাল এস্টিমেশন। সো এখানে পয়েন্ট এস্টিমেশনটা কি, যে এখানে পয়েন্ট এস্টিমেশন হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু। যদি আমি বলি যে আগের যে এক্সাম্পলটা ছিল যে 200 জন বাস ড্রাইভারের মান্থলি ইনকাম 20,000 টাকা, তো এটা আমি ফিক্সড করে দিলাম গড় মান্থলি ইনকাম 20,000 টাকা, তাহলে পুরো বাংলাদেশের বাস ড্রাইভারের মান্থলি ইনকাম হবে 20,000 টাকা। তো এই ভ্যালুটা হচ্ছে ফিক্স করে বললাম, যেহেতু একটা পয়েন্ট, এটা পয়েন্ট এস্টিমেশন। আরেকটা আছে হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। যদি আমি বলি যে এটা একটা ইন্টারভাল, মানে একটা রেঞ্জের মধ্যে থাকে, যে 200 জন বাস ড্রাইভারের মান্থলি ইনকাম 18 থেকে 22,000 টাকা, এর মধ্যেই সবগুলো থাকবে। তো এই যে 200 জন বাস ড্রাইভারের মান্থলি গড় ইনকাম 18 থেকে 22,000 টাকা, তো এটা যে গড় একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বললাম, 18 থেকে 22, এক্সাক্ট বললাম না, এটা একটা ইন্টারভাল। তো এই যে ইন্টারভাল, এই জন্য এটা আসলে ইন্টারভাল এস্টিমেশন। এখানে আসলে ইন্টারভাল এস্টিমেশনটা, পয়েন্ট এস্টিমেশনটা কি আমরা আরেকটু পরে ডিটেলসে দেখব। তো এখানে আছে হাইপোথিসিস টেস্টিং, আরেকটা জিনিস। আর হাইপোথিসিস টেস্টিং এই জিনিসটা কি, এটা আসলে পরে আছে, যাই হোক এখানে যেহেতু আসছে আমরা আলোচনা করি। হাইপোথিসিস টেস্টিং হচ্ছে যে কোনো একটা কিছু দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটতেছে তার বিপরীতে আমরা একটা কিছুকে ক্লেম করলাম, তো এটার বিরোধিতা করলাম যে না আসলে এই ঘটনাটা এরকমভাবে ঘটবে না, এটা আসলে উল্টা করতেছে, ক্লেম করতেছি। তো তাহলে এই ক্লেমটা যে করতেছি, এই ক্লেমের ভিত্তিতে একটা তো সলিউশন আসতে হবে, হয় আইদার আমাদের ক্লেম করা জিনিসটা সত্য অথবা মিথ্যা। তো এই যে ক্লেম করার বিষয়টা ক্লিয়ার করার জন্য, সত্য নাকি মিথ্যা এটা ডিটারমাইন করার জন্য যে টেস্টটা করা হয় সেটাই আসলে হাইপোথিসিস টেস্টিং। এক্সাম্পল হিসাবে যদি এখানে চিন্তা করি যে আমরা যে 1 কেজি লবণ ইউজ করি, তো 1 কেজি লবণের প্যাকেটে সাধারণত 1 কেজি লবণই থাকে। তো আমরা যদি ক্লেম করি যে না আসলে 1 কেজি লবণের প্যাকেটে এখন দেখা যাচ্ছে যে 900 গ্রাম লবণ আছে, তো একটা ক্লেম করলাম। তো এখন এই ক্লেমটা কতটা সত্য বা কতটা মিথ্যা, তো এটা যে টেস্টটা করা হবে সেটা আসলে হাইপোথিসিস টেস্টিং। আমরা দেখবো এরপরে যে কীভাবে আসলে এই টেস্টটা করা হয়। সো আসলে হাইপোথিসিস টেস্ট টাইপটা আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। আমরা একটু পরে এই ডিটেলস এগুলো দেখবো। তো যে টাইপস অফ এস্টিমেশনের একটা টাইপ ছিল যে হচ্ছে পয়েন্ট এস্টিমেশন, যেটা এখানে ডিটেলসে বলা আছে যে ইন পয়েন্ট এস্টিমেশন এ সার্টেন ভ্যালু অফ পপুলেশন প্যারামিটার ইজ ফাউন্ড, যে একটা নির্দিষ্ট ভ্যালু যেটা পপুলেশন প্যারামিটার থেকে আমরা পাই। এরপরে কি, যে ইন দিস কেস স্যাম্পল ইনফরমেশন ইজ কনসিডারেড অ্যাজ পপুলেশন ইনফরমেশন। ওকে, তো এটা আসলে সহজভাবে বলতে গেলে যে একটা নির্দিষ্ট ভ্যালু, যে ওই এক্সাম্পলটা যদি চিন্তা করি, যে আমি যদি বলি যে 200 জন বাস ড্রাইভারের অ্যাভারেজ মান্থলি ইনকাম, এটা দ্বারা আমি কি ডিটারমাইন করতে চাচ্ছি, এটা দ্বারা ডিটারমাইন করতে চাচ্ছি যে বাংলাদেশের, পুরো বাংলাদেশের বাস ড্রাইভারের অ্যাভারেজ মান্থলি ইনকাম। তো আমি তো 200 জনকে কালেক্ট করলাম স্যাম্পল ডেটা, তো ওই 200 জন স্যাম্পল ডেটার যে মান্থলি ইনকাম, অ্যাভারেজ বাস ড্রাইভারের মান্থলি ইনকাম 200 জনের 20,000 টাকা, এটা যখন আমি ফিক্স করে দিব তখন সেটা হবে পয়েন্ট এস্টিমেশন। আর এখানে ইন্টারভালটার কথা যদি চিন্তা করি, যে এখানে এই যে ইন্টারভাল এস্টিমেশনের একটা এখানে জাস্ট ফর্মুলা দেওয়া আছে, যে ইন্টারভাল এস্টিমেশন ইকুয়ালস টু পয়েন্ট এস্টিমেশন প্লাস মাইনাস ইরর মার্জিন। যে এখানে ইরর মার্জিনটা বলতে এখানে কিছু বেশি হতে পারে, কিছু কম হতে পারে। যে 200 জন বাস ড্রাইভারের অ্যাভারেজ মান্থলি ইনকাম যদি 20,000 হয়, এখানে 20,000 রাখলাম, আর এখানে প্লাস মাইনাস 2,000 রাখলাম, তাহলে 18 থেকে 22,000-এর মধ্যে পড়তেছে। তো এই জিনিসটা তখন হবে ইন্টারভাল এস্টিমেশন। সো এখানে যেটা বলা হয়েছে যে এস্টিমেশন দ্য ভ্যালু অফ পপুলেশন প্যারামিটার উইথিন এ সার্টেন রেঞ্জ, মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালুটা থাকে, যেটা বললাম। অ্যাজিউম দেয়ার উইল বি সাম ইরর, এখানে কিছু ইরর থাকতে পারে, মানে এক্সাক্ট ভ্যালু থেকে কিছু কমও থাকতে পারে, কিছু বেশিও থাকতে পারে। এটা তো স্বাভাবিক, যদি রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে এক্সাক্ট ভ্যালু থেকে কিছু কম অথবা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ওই জিনিসটাকে বলা হচ্ছে যে ইন্টারভাল এস্টিমেশন। তো ওকে, এরপরে আমরা আসি যে এখানে টু ওয়ে অফ এস্টিমেশন, ইন্টারভাল এস্টিমেশন, যে এখানে দুই ধরনের ইন্টারভাল এস্টিমেশন দেখতে পারবো। যে একটা হচ্ছে কি, দেখি এখানে যে ইন্টারভাল এস্টিমেশন ইজ মেইনলি ডান ইন টু ওয়ে, দুইভাবে এখানে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে জেড ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন। তো জেড ডিস্ট্রিবিউশন কি আর টি ডিস্ট্রিবিউশন কি, এখানে সহজভাবে যদি বলি তাহলে যখন আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা
আমাদের জানা থাকবে, তখন সেটা হবে জেড ডিস্ট্রিবিউশন। পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন যদি আমাদের জানা থাকে তখন সেটা হবে জেড ডিস্ট্রিবিউশন। আর যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন জানা থাকে আমাদের, তাহলে সেটা হবে টি ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা মনে রাখতে হবে, এটা আসলে আমাদের পরবর্তীতেও কাজে লাগবে, যে জেড টেস্ট আর টি টেস্ট করতে হাইপোথিসিস টেস্টিংয়ে গিয়ে। তো আপাতত এতটুকু মনে রাখি যে যখন হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে তখন আমাদের জেড ডিস্ট্রিবিউশন হবে, আর যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশনটা দেওয়া থাকবে না বা আননোন, তখন হচ্ছে আমাদের টি ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, এখন এখানে দ্য হাইপোথিসিস ইজ এ ভেরি অবস্কার্স অ্যান্ড কমপ্লেক্স পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স। এটা একটা খুবই কমপ্লেক্স সিচুয়েশন, যে দৈনন্দিন জীবনযাপনে ঘটে যাওয়ার ঘটনার বিপরীতে আমরা আসলে ক্লেম করতেছি, তো অবশ্যই কমপ্লেক্সই হবে। সিম্পলি এ হাইপোথিসিস ইজ এ হাইপোথেটিক্যাল ক্লেম অ্যাবাউট পপুলেশন। পপুলেশনের সম্পর্কে আমরা যে কোনো একটা ক্লেম করতে পারি, যে কোনো ধরনের ক্লেম হতে পারে। আমরা দেখবো এরপরে যে আসলে এগুলা কী ধরনের ক্লেম হয় এবং এই ক্লেমটা কীভাবে সলভ হয়। তো however this hypothetical claim must be mathematically verified। যদি এটা ম্যাথমেটিক্যালি ভেরিফাইড হয় তাহলে আমাদের ক্লেম করা জিনিসটা সত্য, আর যদি ভেরিফাইড না হয় তাহলে দৈনন্দিন জীবনে যে ঘটে যাচ্ছে ঘটনাটা ওটাই সত্য। তো এই জিনিসগুলোই আমরা টেস্ট করে দেখব। তো এখানে মূলত হাইপোথিসিস ক্যান বি টু টাইপস, এখানে দুই ধরনের হতে পারে, একটা নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তো দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাটা এটা হচ্ছে নাল হাইপোথিসিস। তো আর আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হবে এটার বিপরীতে ধরে নেওয়া একটা কিছু, সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তো দেখি এখানে যে নাল হাইপোথিসিস, নাল এখানে হচ্ছে নাল হাইপোথিসিস ইজ এ ক্লেম রিগার্ডিং পপুলেশন হুইচ ইনিশিয়ালি টেকেন অ্যাজ ট্রু। যেটা শুরুতে আমরা ট্রু ধরে নিই নাল হাইপোথিসিসটাকে, আনটিল যতক্ষণ পর্যন্ত না ইট প্রুভ টু বি ফলস, এটা ফলস প্রমাণিত হয়। তো যদি ফলস প্রমাণিত হয় এটা পরের পার্ট, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। বাট আমরা শুরু থেকে যেটা ধরে নিব সেটা হচ্ছে আমাদের ইজ নট নাল হাইপোথিসিস। তো এই ধরে নেওয়ার বিষয়টা, এটা হতে পারে ইকুয়াল, হতে পারে লেস দ্যান ইকুয়াল, হতে পারে গ্রেটার দ্যান ইকুয়াল। এটা আসলে সিনারিও থেকে আমাদেরকে বুঝতে হবে যে কখন ইকুয়াল হবে, কখন লেস দ্যান ইকুয়াল হবে, আবার কখন গ্রেটার দ্যান ইকুয়াল হবে। তো আমরা এগুলো সলভ করবো প্রবলেমগুলো, তখন আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে আশা করি। এরপরে এখানে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস যদি চিন্তা করি, তো ওটাই যে ইফ দ্য নাল হাইপোথিসিস ইজ প্রুভ টু বি ফলস, যদি নাল হাইপোথিসিসকে আমরা ফলস প্রমাণ করতে পারি, দেন অ্যানাদার হাইপোথিসিস ইজ কিপড অ্যাজ অ্যান অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে যে আরেকটা হাইপোথিসিস ধরে নিয়েছিলাম আমরা, যে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়ার বিপরীতে যেটা ধরে নিয়েছিলাম অল্টারনেটিভ হাইপোথিসিসটা, তো তখন সেটা কনসিডার হবে ট্রু হিসাবে। তো ওই জিনিসটা তখন আমাদের কল হবে, মানে ওটাকে আমরা বলতে পারবো অল্টারনেটিভ হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিস যদি আমরা ইকুয়াল ধরে নেই তাহলে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হবে নট ইকুয়াল। আর নাল হাইপোথিসিস যদি আমাদের লেস দ্যান ইকুয়াল হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস হবে আমাদের গ্রেটার দ্যান। এটা মনে রাখতে হবে, আমরা যখন ম্যাথগুলো সলভ করবো তখন এই জিনিসগুলো আমাদের লাগবে, যে নাল হাইপোথিসিস যদি আমরা ইকুয়াল ধরে নেই অল্টারনেটিভ হাইপোথিসিস নট ইকুয়াল হবে। নাল হাইপোথিসিস যদি আমরা লেস দ্যান ইকুয়াল ধরি অল্টারনেটিভ হাইপোথিসিস হবে গ্রেটার দ্যান। তো কেন এটা হবে একটু পরে দেখবো। আর নাল হাইপোথিসিস যদি আমরা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস হবে লেস দ্যান। ওকে, তাহলে এটা হচ্ছে জাস্ট নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কি এবং কিভাবে ধরতে হবে এই জিনিসটা এখানে বলা হয়েছিল। আর এখানে হাইপোথিসিস টেস্ট করে মূলত আমরা কি ফাইন্ড আউট করি, যে আমরা যে হাইপোথিসিস টেস্টটা করলাম এটা আসলে আমাদেরকে কি ফাইন্ড আউট করতে সাহায্য করে। তো এই জিনিসটা আসলে টাইপ 1 এবং টাইপ 2 ইওর ডিটারমাইন করতে সাহায্য করে। তো এগুলো আসলে একটু ডিটেলসে দেখি। তো আমাদের একটা ডিসিশন আছে, তো ডিসিশনের পার্সপেক্টিভে আমরা ধরে নিলাম যে আসলে এখানে নাল হাইপোথিসিস ট্রু, আমাদের যে সিচুয়েশনটা হতে পারে যে হয় আইদার নাল হাইপোথিসিস ট্রু হতে পারে অথবা নাল হাইপোথিসিস ফলস হতে পারে। তো নাল হাইপোথিসিস ট্রুর জন্য দুইটা কন্ডিশন আছে, আবার নাল হাইপোথিসিস ফলসের জন্য সেম দুইটা কন্ডিশন। তো আগে ট্রুটা দেখি, যদি নাল হাইপোথিসিস আমরা ট্রু ধরে নেই তাহলে যদি আমরা নাল হাইপোথিসিসকে ট্রু প্রমাণ করতে পারি তাহলে আমাদের কারেক্ট ডিসিশন। আর যদি নাল হাইপোথিসিস ট্রু ধরে নিলাম কিন্তু নাল হাইপোথিসিসটা আমাদের রিজেক্ট হয়ে গেল, তখন আমাদের এখানে টাইপ 1 এরর আসবে। আর নাল হাইপোথিসিস যে আমরা ফলস ধরে নিছি, তো নাল হাইপোথিসিস যদি ফলস হয় মানে রিজেক্ট হয় তাহলে তো আমাদের কারেক্ট ডিসিশন আসবে। তো এই যে নাল হাইপোথিসিস যদি আমাদের রিজেক্ট হয় তাহলে ডিসিশনটা কারেক্ট আসলো। আর এই যে নাল হাইপোথিসিসকে আমরা ফলস ধরে নিলাম কিন্তু আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হলো না, এটা নাল হাইপোথিসিস ট্রু প্রমাণিত হলো কিন্তু ধরে নিয়েছিলাম ফলস, তাহলে আমাদের এখানে টাইপ 2 এরর হবে।
সো এখানে টাইপ 1 এরর বলতে আমি যদি আরেকটু ডিটেলসে বলি যে টাইপ 1 এরর মানে হচ্ছে ফলস পজিটিভ। আমরা ধরে নিলাম পজিটিভ বাট ভ্যালু আসলো ফলস, তাহলে হচ্ছে ফলস পজিটিভ মানে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর বলতে এখানে ফলস নেগেটিভ, আমরা হচ্ছে ধরে নিলাম নেগেটিভ বাট রেজাল্ট আসলো উল্টাটা, মানে নেগেটিভ আসার কথা বাট আসছে পজিটিভ, মানে হচ্ছে এটা হচ্ছে ফলস নেগেটিভই হয়। এটা আসলে এক্সাম্পল দিয়ে বুঝলে সব থেকে সুবিধা হয়। যে যদি আমরা যে আগের যে এক্সাম্পলটা যে ডায়াবেটিস ডেটা সেটের কথা যদি চিন্তা করি, যে যদি এখানে রোগীর ডায়াবেটিস হয় নাই, আমরা ধরে নিলাম যে অ্যাকচুয়াল রিপোর্টের উপর বেস করে পেশেন্টের ডায়াবেটিস হয় নাই, এটাই হচ্ছে ডিটারমাইন হয়। তো তাহলে আমাদের ধরতে হবে যে নাল হাইপোথিসিস ফলস। কিন্তু যদি এটার উল্টাটা হয় যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করলো, ফলস না বলে সে আসলে বললো যে উল্টাটা ফলস নেগেটিভ, ধরে নিয়েছিলাম নেগেটিভ, মানে টেস্ট করে তার ডায়াবেটিস হয় নাই নেগেটিভ, কিন্তু তাহলে হওয়ার কথা ছিল হচ্ছে নেগেটিভ সঠিকটাই, যে রিজেক্ট হওয়ার কথা ছিল, বাট অ্যাকসেপ্টেড যখন হলো তখন কিন্তু এখানে হচ্ছে ফলস নেগেটিভ রেজাল্ট আসলো। সো টাইপ 2 এরর মানে হচ্ছে ফলস নেগেটিভ, এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে আর কি। এটা একটি ডিপ আলোচনা, কনফিউশন ম্যাট্রিক্স থেকে আমরা এগুলো বুঝতে পারি। তো আপাতত এতটুকু বুঝলেই হবে আমাদের যে কখন টাইপ 1 এরর হচ্ছে, কখন টাইপ 2 এরর হচ্ছে। যখন হচ্ছে নাল হাইপোথিসিস আমরা ধরে নিচ্ছি 2 আর নাল হাইপোথিসিসটা আমাদের রিজেক্ট হচ্ছে না, মানে অ্যাকসেপ্টেড হচ্ছে, তখন এটা কারেক্ট ডিসিশন আসতেছে। আর 2 ধরে নেওয়া নাল হাইপোথিসিসটাকে যখন রিজেক্ট হয়ে যাচ্ছে তখন টাইপ 1 এরর। আর নাল হাইপোথিসিস যখন আমরা ফলস ধরে নিব, সেই ফলসটা যদি আমাদের রিজেক্ট না হয় তখন টাইপ 2 এরর। ধরে নিলাম ফলস আবার রিজেক্টও হয়েছে, তার মানে কারেক্ট ডিসিশন, সো তখন এটা হচ্ছে কারেক্ট ডিসিশন আসবে। এখানে একটু ডিটেলসে এখানে বলা আছে এগুলা যে টাইপ 1 এরর কি, যে হোয়েন এ ট্রু নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, যখন ধরে নেওয়া ট্রু নাল হাইপোথিসিস রিজেক্ট হয় টাইপ 1 এরর, ইট ইজ কল্ড টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর কি, যে হোয়েন এ ফলস হাইপোথিসিস ইজ নট রিজেক্টেড, যখন একটা ফলস হাইপোথিসিস রিজেক্ট হওয়ার কথা বাট রিজেক্ট হবে না, তখন এটা হচ্ছে টাইপ 2 এরর হবে। সো এটাই ছিল একটি একটু ডিপ আলোচনা এখানে হাইপোথিসিস টেস্টিংয়ে। তো ওকে ওয়েল, আমরা এখন হাইপোথিসিস টেস্টিংয়ের এখানে দুটা পার্ট আছে, যে আমরা আসলে যে টেস্ট করবো হাইপোথিসিসটা আসলে কী টেস্ট করব। তো এখানে আসলে দুইটা টেস্ট হয় সাধারণত, একটা জেড টেস্ট হয়, একটা টি টেস্ট। তো এখন বুঝবো কীভাবে সিনারিও থেকে যে কখন আমাদের জেড টেস্ট করতে হবে আর কখন আমাদের টি টেস্ট করতে হবে। তো এটা খুবই সিম্পল, যে যখন আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া থাকবে, তখন আমাদের জেড টেস্ট করতে হবে। আর যখন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া থাকবে তখন আমাদের টি টেস্ট করতে হবে। যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া, যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া মানে কিন্তু পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আননোন, তো জিনিসটা এখানে বলা হয়েছে যে জেড টেস্ট অ্যান্ড টি টেস্ট উই ইউজ জেড ডিস্ট্রিবিউশন when the value of population standard deviation is known, যখন আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভ্যালুটা জানবো তখনই হচ্ছে এটা জেড ডিস্ট্রিবিউশন হবে, অ্যান্ড সাচ টেস্ট ইজ কল্ড জেড টেস্ট, এবং ওই টেস্টটা হবে জেড টেস্ট। আর যদি আননোন হয়, যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা হচ্ছে আননোন, তখন হচ্ছে আমাদের টি টেস্ট হবে। তো ওকে, তাহলে দেখি যে আসলে আরেকটা ইনফরমেশন আছে, যে যদি আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোনোটাই ডিটারমাইন করে দেওয়া নাই, এখানে জাস্ট বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যদি সিনারিওতে এরকম থাকে যে শুধু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলে দেওয়া থাকে, স্পেসিফিকভাবে না বলে যে পপুলেশন নাকি স্যাম্পল, তখন আমরা দেখবো যে আসলে কয়টা ডেটা নিয়ে কালেক্ট করেছে, মানে ডিসিশন মেকিংয়ের জন্য কয়টা ডেটা নিয়ে কাজ করছে। তো এখানে ওই যে একটা এর ভ্যালু আসে, তো যদি দেখি যে এখানে প্রায় 30টার কম ডেটা নিয়ে কাজ করছে, যে লেস দ্যান 30 হয়, তখন সেটা হচ্ছে জেড টেস্টের মধ্যে পড়ে। যে এখানে দেওয়া আছে এটা, যে কন্ডিশন ফর জেড অ্যান্ড টি টেস্ট, তো স্যাম্পল সাইজ শুড নট বি লেস দ্যান 30, এখানে স্যাম্পল সাইজ 30-এর বেশি হতে হবে। তো মানে এখানে যদি স্যাম্পল সাইজটা জেড টেস্ট অ্যান্ড টি টেস্ট, এখানে আরও একটা বিষয়, যে এখানে যদি আমরা নির্দিষ্ট করে জানতে না পারি, যেটা বললাম আর কি, যে এখানে তখন আমাদের দেখতে হবে যে কয়টা স্যাম্পল নিয়ে কাজ করছে। এখানে যদি আমাদের স্যাম্পল সাইজটা 30-এর বড় হয় তাহলে এটা হবে হচ্ছে জেড টেস্ট, 30-এর সমান বা 30 থেকে যদি বড় হয় তাহলে হবে জেড টেস্ট, আর 30-এর থেকে যদি কম হয়, ছোট হয়, তাহলে সেটা হবে টি টেস্ট। তাহলে
আমরা তো ধরতে পারলাম কখন নাল হাইপোথিসিস কোনটা হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস কোনটা হবে। এরপরে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমরা যে হাইপোথিসিস টেস্টটা করব সেটা জেড টেস্ট করব নাকি টি টেস্ট। তো জেড টেস্ট নাকি টি টেস্ট এটা ডিটারমাইন করার জন্য দুইটা জিনিস চেক করব। একটা হচ্ছে যখন আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে তখন এটা হবে জেড টেস্ট সরাসরি, আর যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকে তখন সেটা হবে টি টেস্ট। আর যদি পপুলেশন স্যাম্পল কোনোটা উল্লেখ না থাকে তখন কয়টা স্যাম্পল নিয়ে কাজ করা হয়েছে এটা দেখতে হবে। যদি স্যাম্পল সাইজ 30-এর বড় হয় তখন হবে জেড টেস্ট, যদি 30-এর ছোট হয় তখন হবে টি টেস্ট। আচ্ছা, তাহলে নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নিলাম এবং কোন টেস্ট করতে হবে এটা বের করলাম। এরপরে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে পি ভ্যালু। এখানে পি ভ্যালু বলতে আমরা যে এই যে টেস্টটা করব, যে জেড টেস্ট অথবা টি টেস্ট যেটাই হোক না কেন, একটা তো টেস্ট করব, করার পরে একটা ভ্যালু পাবো। এখানে একটু করে দেখবো যে ফর্মুলা ইউজ করে একটা ভ্যালু পাওয়া যায়। তো এই ভ্যালুটা থেকে আমাদের যদি জেড টেস্ট করি তাহলে একটা জেড টেবিল আছে, ওই টেবিলের ভ্যালুগুলো মানে জেড টেস্ট করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার সঙ্গে ওই টেবিলের ভ্যালুটা কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করলে একটা পি ভ্যালু পাওয়া যায়। তো এই পি ভ্যালুর উপর বেস করে লেভেল অফ সিগনিফিকেন্স মানে আলফা একটা ভ্যালু দেওয়া থাকে, ওই ভ্যালুটার সঙ্গে কম্পেয়ার করতে হয়। এখানে ডিটেলসে দেখি আমরা যে আসলে এখানে কাজটা কিভাবে হয়। তো এখানে জাস্ট বলা হয়েছে যে পি ভ্যালু ইট ইজ এ প্রবাবিলিটি ভ্যালু, এটা একটা সম্ভাবনা ভ্যালু দেয়। হোয়েন টেস্টিং এ হাইপোথিসিস উইথ পি ভ্যালু ইফ সিগনিফিকেন্স মানে সিগনিফিকেন্স লেভেল ইজ গ্রেটার দেন পি ভ্যালু দেন নাল হাইপোথিসিস রিজেক্টেড। তো এখানে হচ্ছে যে এই জিনিসটা বুঝতে হবে যে সিগনিফিকেন্স লেভেল, যে আমাদের সিনারিওতে বা আমাদের টেস্টিংয়ে যে একটা সিগনিফিকেন্স লেভেল দেওয়া আছে, সেই সিগনিফিকেন্স লেভেলটা যদি আমাদের পি ভ্যালু থেকে বড় হয়, সিগনিফিকেন্স লেভেলটা যদি আমাদের পি ভ্যালু থেকে বড় হয় তাহলে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। আর যদি পি ভ্যালু থেকে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড অথবা নট রিজেক্টেড, যেটাই বলি না কেন। তো পি ভ্যালুটা আরেকবার বলি, এখানে পি ভ্যালুটা কীভাবে বের করব, আমরা যে কোনো একটা টেস্ট করব, আইদার জেড টেস্ট অথবা টি টেস্ট। তো ওই টেস্ট করার পরে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমাদেরকে একটা টেবুলের ভ্যালু আছে, সেই টেবুলের ভ্যালু থেকে ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করে বের করে আনতে হবে। জেড টেস্ট করে টেবুলেটেড ভ্যালুর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা থেকে টেবুলেট ভ্যালুটার উপর বেস করে একটা পি ভ্যালু পাবো। তো আমরা যখন ম্যাথ করবো তখন এটা ডিটেলসে দেখলে আরও ক্লিয়ার হবে, আপাতত এটা জানা রাখি। তো সেই পি ভ্যালুটার সঙ্গে আমাদের সিগনিফিকেন্স লেভেলের কম্প্যারিজন করতে হবে। যদি আমাদের সিগনিফিকেন্স লেভেলটা বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে, আর যদি ছোট হয়, যদি লেস দেন হয় তাহলে নাল হাইপোথিসিস নট রিজেক্টেড। তো ওকে, এখানে জাস্ট হাইপোথিসিস টেস্টিংয়ের স্টেপগুলো বলা হয়েছে যে শুরুতে আগে ডিটারমাইনিং নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস ডিটারমাইন করতে হবে, এরপরে ডিটারমাইন হুইচ ডিস্ট্রিবিউশন টু ফলো, এটা কি জেড ডিস্ট্রিবিউশন নাকি টি ডিস্ট্রিবিউশন এটা কী করতে হবে, বের করতে হবে। এরপরে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ভ্যালু, যে আমাদের পি ভ্যালুটা বের করতে হবে, যে জেড ডিস্ট্রিবিউশন বা টি ডিস্ট্রিবিউশন যেটাই হোক না কেন সেখান থেকে তো একটা ভ্যালু আসবে, তো ওই ভ্যালুটা থেকে আমাদের পি ভ্যালু বের করতে হবে। দেন পি ভ্যালুটাকে লেভেল অফ সিগনিফিকেন্সের সঙ্গে কম্পেয়ার করতে হবে ডিসিশন মেকিংয়ের জন্য। ঠিক আছে, এখানে জাস্ট আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ান টেইল আর হচ্ছে টু টেইল টেস্ট। তো এটা জাস্ট সিম্পল। আচ্ছা, এখানে হচ্ছে ওয়ান টেইল অ্যান্ড টু টেইল টেস্ট। তো ওয়ান টেইল আর টু টেইল টেস্টের এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের যে লেভেল অফ সিগনিফিকেন্স ভ্যালুটা দেওয়া থাকে ওই ভ্যালুটা আসলে উপর বেস করে আমরা আমাদের বুঝতে হবে যে আসলে কখন ওয়ান টেইল টেস্ট হবে আর কখন টু টেইল টেস্ট। তো এখানে যদি জাস্ট দেখি, এখানে নর্মালি সহজভাবে যদি বলি, জাস্ট যদি গ্রেটার দেন হয় নাল হাইপোথিসিসটা, যদি আমাদের ক্লেম করা জিনিসটা যদি আমরা বলি যে এটা গ্রেটার দেন হবে তাহলে যে কোনো এক সাইডে থাকতেছে গ্রেটার সাইডে, আবার যদি বলি লেস দেন তাহলে যে কোনো এক পাশে থাকতেছে। যে যদি শুধু গ্রেটার দেন থাকে অথবা শুধু লেস দেন থাকে তাহলে এটা হচ্ছে হবে ওয়ান টেইল টেস্ট। যদি গ্রেটার দেন অথবা লেস দেন হয় তাহলে হবে ওয়ান টেইল টেস্ট। আর যদি গ্রেটার দেন অর লেস দেন দুটোই একসঙ্গে থাকে, যে বড়ও হতে পারে আমাদের আবার ছোটও হতে পারে, তাহলে সেটা হচ্ছে টু টেইল টেস্ট হবে। মানে এখানে লেফট সাইডেও একটা ভালো থাকতে পারে, রাইট সাইডেও থাকতে পারে, টু টেইল টেস্ট। তো ওয়ান টেইল টেস্ট কখন হবে, আমরা সিনিয়র থেকে আরও মানে কিছু ম্যাথ সলভ করলে এই জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আপাতত এতটুকু জানা রাখি যে যখন শুধু গ্রেটার দেন বলবে তখন ওয়ান টেইল টেস্ট হবে, অথবা শুধু লেস দেন বলবে তখনও ওয়ান টেইল টেস্ট হবে। আর যখন শুধু লেস দেন অর গ্রেটার দেন দুটো একসঙ্গেই থাকবে, অথবা এটাকে বলা হয় নট ইকুয়াল, বড় হতে পারে ছোট হতে পারে, তখন আমাদের টু টেইল টেস্ট হয়। ওকে, তো এই যে এখানে যদি এক্সাম্পলটা দেখি, এখানে এক্সাম্পলটা ভালো করে পড়ি,
যে one company claims that it takes employee on average of 90 minutes to learn how to use new machineries. সো এখানে একটা কোম্পানি ক্লেম করছে যে তাদের এমপ্লয়িগুলো যে নতুন নিউ মেশিনারিজ আছে এই নিউ মেশিনারিজের এগুলা কাজ শিখতে তাদের অ্যাভারেজ টাইম লাগতেছে 90 মিনিট করে। সো দ্য কোম্পানি সুপারভাইজার রিসেন্টলি কালেক্টেড স্যাম্পল অফ 20 এমপ্লয়ি। সো এটা যে সত্য কিনা এটা জাস্টিফিকেশন করার জন্য কোম্পানির সুপারভাইজার কী করছে 20 জন এমপ্লয়ি ডেটা সে কালেক্ট করছে যে, এবং এরপরে কী বলছে যে 20 এমপ্লয়িজ টু ফাইন্ড আউট করার জন্য ইফ ইট টুক এমপ্লয়িজ লেস দ্যান 90 মিনিটস 90 মিনিটের কম সময় লাগতেছে অর মোর দ্যান লার্ন টু ইউজ নিউলি অ্যাডেড মেশিন, আর কি বেশি সময় লাগতেছে। মানে সে সুপারভাইজার 20 জন এমপ্লয়ি ডেটা কালেক্ট করতেছে কিসের জন্য, যে 90 মিনিটের কি কম সময় লাগতেছে নাকি বেশি লাগতেছে এটা ডিটারমাইন করার জন্য। তাহলে এখানে তো যদি বলতো যে 90 মিনিটের কম সময় লাগতেছে কিনা তাহলে কিন্তু ওয়ান টাইম টেস্ট হতো, কিন্তু এখানে যেহেতু বলছে যে লেস অর মোর, তার মানে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, তাহলে এটা অবশ্যই টু টেল টেস্ট হবে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারলাম যে এটা টু টেল টেস্ট হবে, এবং এই ওয়ান টেল এবং টু টেল টেস্টের উপর ভিত্তি করে আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা ধরতে হয়। তো এই জন্য এই জিনিসটা বোঝা খুবই জরুরি। আচ্ছা, এখানে হচ্ছে যে দ্য এভারেজ টাইম টু লার্ন হাউ টু ইউজ দেয়ার নিউলি কানেক্টেড মেশিন ইন দ্যাট স্যাম্পল ওয়াজ 75 মিনিট। সো এখানে যেটা বলা হয়েছে যে একটা স্যাম্পল দেওয়া আছে 75 মিনিট, এবং ইট ইজ নোন অ্যাজ প্রিভিয়াস ইনফরমেশন দ্যাট লার্ন ডিস্ট্রিবিউশন অফ এমপ্লয় ইউজিং মেশিন ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন, ইন দ্যাট কেস স্ট্যান্ডার্ড ডিভিশন 6। এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে 6, বলা নিয়ে যে এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন নাকি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন। সো পপুলেশনও উল্লেখ করে নাই, স্যাম্পলও উল্লেখ করে নাই, তাহলে আমাদের কী দেখতে হবে এন ভ্যালু। এনের ভ্যালু যদি আমাদের 30-এর সমান বা 30 থেকে বড় হয় তাহলে হবে জেড ডিস্ট্রিবিউশন, 30-এর সমান বা 30 থেকে যদি কম হয় তাহলে হবে আমাদের টি ডিস্ট্রিবিউশন। সো এখানে যেহেতু 20 জন এমপ্লয়ি, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন হবে। এবং এখানে হচ্ছে এখানে এটা অ্যাভারেজ দেওয়া আছে যে অ্যাভারেজ টাইম এটা হচ্ছে 75 মিনিট। ওকে, এবং আরেকটা জিনিস দেওয়া আছে কি যে নিউ ভেরিফাই ক্লেম ইন দ্যাট কেস আলফা ইকুয়ালস টু 0.1, মানে এটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল, কনফিডেন্স লেভেল দেওয়া আছে 0.1। তো আমাদের কী করতে হবে, আমাদেরকে পি ভ্যালু বের করতে হবে। তো পি ভ্যালু বের করার জন্য যেটা করতে হবে, আগে নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নিতে হবে, দেন কোন ডিস্ট্রিবিউশনে আছে জেড নাকি টি এটা ডিটারমাইন করতে হবে, দেন ওই টেস্টের একটা রেজাল্ট থেকে পি ভ্যালু বের করতে হবে, দেন ওই পি ভ্যালুর সঙ্গে আমরা এটা কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখব যে আসলে যদি এই ভ্যালুটা আমাদের বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। তো ওকে, আমরা দেখি এখানে জাস্ট সলিউশনটা যদি দেখি। সো ওকে, আমরা সলিউশনটা দেখি এখানে। তো সলিউশনটাতে কিছু ভ্যালু এখানে ভুল আছে, এখানে জাস্ট ইনফরমেশন ল্যাকিংস আছে। তো বাট এখানে কনসেপ্টটা সেম, যেখানে যেটা বলা আছে যে শুরুতে, তাহলে আমরা আমাদের এখানে ক্লেম কি ছিল, যে ক্লেম করছিল কি যে এখানে হচ্ছে নিউ এমপ্লয়িরা তাদের নতুন মেশিনারিজ উপরে কাজ করতে 90 মিনিট, অ্যাভারেজ 90 মিনিট টাইম, এটার আসলে বেশিও লাগতেছে অথবা কমও লাগতেছে। তো যেহেতু গ্রেটার দেন অর লেস দেন, মোর এবং হচ্ছে লেস দেন বলছে, তো তাহলে এটা নট ইকুয়াল, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস হচ্ছে আমাদের ইকুয়াল। এবং এটা সবথেকে বোঝার ভালো উপায় হচ্ছে যদি আমাদের এখানে ইজ বলে দেয়, যে তখন আমরা বুঝে নেব যে আসলে এটা হচ্ছে ইকুয়াল, আর যখন হচ্ছে গ্রেটার দেন আর লেস দেন অল্টারনেটিভটা ধরে নেবে তখন এটা আরও বেশি স্ট্রং হবে বিষয়টা। তো জাস্ট এটা একটু বোঝার টেকনিক। সেখানে জাস্ট ধরে নিলাম যে নাল হাইপোথিসিস 90 মিনিট ইকুয়াল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস নট ইকুয়াল 90 মিনিট, মানে বেশি হতে পারে কমও হতে পারে। তো এই ধরে নেওয়া বিষয়টা ক্লিয়ার হতে হবে সবার আগে, তাহলে আমাদের টেস্টিংয়ের ক্ষেত্রে রেজাল্টটা অ্যাকুরেট আসবে। অ্যান্ড এখানে যেটা বলা হয়েছে যে এখানে যদি এটা আসলে যদি আমরা দেখছিলাম যে স্যাম্পল সাইজ যদি আমাদের 30-এর সমান বা 30 থেকে বড় হয় তাহলে জেড টেস্ট হয়, কিন্তু এখানে স্যাম্পল সাইজ 20 দেওয়া আছে, এটা আসলে টি টেস্ট হওয়ার কথা। এখানে জেড টেস্ট যদিও লিখছে বাট হওয়ার কথা টি টেস্ট। এখানে কন্ডিশন দিছে কি স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ নোন, সো উই ফলোড নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, সমস্যা নেই, এখানে টি টেস্ট করি বা জেড টেস্ট যেটা করি না কেন, এখানে জাস্ট ভ্যালুগুলো আমাদের সেমই আসে, শুধু ফর্মুলাতে ইয়েটা শুধু একটু ডিফারেন্স হয়, যে এখানে এক্স বার এখানে যেটা দেওয়া আছে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড সিগমা
ডিভাইডেড রুট ওভার এন, এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে টেস্টের জন্য। সো টি টেস্টের জন্য জাস্ট শুধু এখানে সিগমার জায়গায় এখানে হয় এস, আর এখানে হচ্ছে মিউ এর জায়গায় হয় এক্স বার। তো এখানে হচ্ছে এখানে আমরা দেখি যে আসলে এন কি, এক্স বার কি, মিউ কি, সিগমা কি, আর আলফা কি। এখানে আলফা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, এই যে এখানে দেওয়া আছে আলফা ভ্যালু 0.1, এখানে 0.1 ধরে নিচ্ছি। এরপরে এখানে দেখি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে সিগমা আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে দেওয়া আছে হচ্ছে 7 মিনিট, বাট এখানে 7 মিনিট হতে এখানে 6 দেওয়া আছে, তো ধরে নিই এখানে 7। ওকে, তাহলে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে আমাদের 7। আর এখানে এই যে মিউ যেটা আছে, যে আমাদের যে অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা ধরে নিলাম 90 মিনিট, যে এখানে এই যে অ্যাভারেজ অফ 90 মিনিট, যাতে শুরুতে যেটা ছিল এটা হচ্ছে আমাদের মিউ। আর এখানে ক্লেম করা হয়েছে এই যে অ্যাভারেজ টাইম, এটা হচ্ছে যেটা হচ্ছে যে এই যে 20 জন এমপ্লয়ীদেরকে নিয়ে যে টেস্ট করা হলো একটা, যে আসলে কি তাদের 90 মিনিট টাইম লাগতেছে কিনা এটা ডিটারমাইন করার জন্য। তো ওইটা হচ্ছে এখানে 85। তো এখানে ধরেন এখানে যেহেতু 75 আছে অ্যাভারেজ টাইম, এখানে 85 ছিল। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 85 মিনিট, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ টাইম। কিসের অ্যাভারেজ টাইম? স্যাম্পলের অ্যাভারেজ টাইম। আর এখানে হচ্ছে মিউ, এটা হচ্ছে আমাদের পপুলেশনের এই জায়গাতে যেটা অ্যাভারেজ ছিল এটা হচ্ছে পপুলেশনের অ্যাভারেজ, আর এটা ছিল আমাদের এক্স বার স্যাম্পলের অ্যাভারেজ। তো এখন আমরা তাহলে সাইডে এখানে ধরে নিলাম যে এখানে কিছু ভ্যালু যেহেতু মিসিং, এই জন্য একটু আমাদের অসুবিধা হতে পারে। তো ধরে নেই যে এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 7 মিনিট, পপুলেশন অ্যাভারেজ 90 মিনিট, এবং যে 20 জন স্যাম্পল নিয়েছিলাম টেস্ট করার জন্য, তো এই স্যাম্পলের অ্যাভারেজ হচ্ছে 85 মিনিট। তো এই জিনিসগুলো যখন আমরা এই ফর্মুলাটা পুট করব, এখানে যদি এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড সামেশন অফ রুট ওভার সিগমা ডিভাইডেড রুট ওভার এন, তো এই ভ্যালুটা যখন এখানে বসবো তখন আমাদের রেজাল্ট আসবে 3.19। সো এটা হচ্ছে আমাদের এই যে টেস্ট করলাম এই টেস্টের রেজাল্ট। তো এই রেজাল্টটা থেকে আমাদের এখন পি ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এখন আমরা পি ভ্যালুটা কোথায় পাবো? এটা আমাদের একটা টেবুলেটেড ভ্যালু যেটা দেওয়া থাকে, আমি একটু দেখি এখানে 3.19 এর জন্য আমাদের টেবুলেটেড ভ্যালুটা কত হবে। সো এটা ছিল আমাদের -3.19। সো এখানে নেগেটিভের জন্য লিখতে হবে। এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি 3.19 ছিল, এখানে হচ্ছে -3.19। সো এই যে এই জায়গাতে এই টেবুলেটের ভ্যালুটা আমাদের প্রশ্নে দেওয়া থাকে, এটা প্রশ্নে এখানে যা শুধু আমাদের এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আমরা যেই টেস্ট করি না কেন, টি টেস্ট বা জেড টেস্ট, এখান থেকে আমাদের পি ভ্যালু ক্যালকুলেট করতে হবে। কীভাবে ক্যালকুলেট করব? ওই টেস্ট করার পরে একটা ভ্যালু পাবো, এরকম এই যে এখানে -3.19 এরকম একটা ভ্যালু পাবো। তো এই ভ্যালুটা থেকে আমাদের পি ভ্যালু ক্যালকুলেশন করব। যে ভ্যালুটা ছিল আমাদের -3.19, তাহলে এখানে যে -3.1 এর পরে এখানে 9 হতে হবে, তার মানে 0.09 যদি হয় তাহলে যোগ করি, তাহলে আমরা -3.19 এর ভ্যালুটা পাবো। সো 0.09 আমাদের কোথায় আছে? এখানে 0.09 যে এখানে আছে 0.09। সো এটাই হচ্ছে তাহলে আমাদের 3.19 এর ভ্যালু, এই যে এটা। তো তাহলে এটা হচ্ছে আমাদের পি ভ্যালু, যেটা জেড টেস্ট করে পাইলাম 3.19। আচ্ছা, তাহলে ভ্যালুটা কত? 0.00071। সো এই যে এখানে হচ্ছে তাহলে আমাদের পি ভ্যালুটা হচ্ছে কত? 0.00071। আচ্ছা, এখন আমরা আসি যে এটা আমাদের কি ওয়ান টেইল টেস্ট নাকি টু টেইল টেস্ট। আমি আগেই বলেছিলাম যে যখন শুধু গ্রেটার দ্যান থাকবে বা শুধু লেস দ্যান থাকবে তখন ওয়ান টেইল টেস্ট হবে, আর গ্রেটার দ্যান অর লেস দ্যান যখন একসঙ্গে থাকবে তখন হচ্ছে টু টেইল টেস্ট হবে। যেহেতু এই সিনারিওতে বলে দিছে যে গ্রেটার দ্যান অর লেস দ্যান, সো এটা টু টেইল টেস্ট হবে। আর যখন টু টেইল টেস্ট হবে তখন আমাদের যে এই যে পি ভ্যালুটা পাইলাম, এই পি ভ্যালুটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা যখন গুণ করব তখন একটা ভ্যালু পাবো, ওই ভ্যালুটা আমাদের আলফা ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করব। যদি আলফা ভ্যালুটা বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে, আর যদি আলফা ভ্যালু ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস নট রিজেক্টেড হবে। তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে এই যে এটা 0.0014, আর আমাদের আলফা ছিল 0.1, তার মানে এখানে পি ভ্যালু ইজ গ্রেটার দ্যান, মানে হচ্ছে
আলফা হচ্ছে 0.01, তার মানে এখানে আলফা ভ্যালুটাই বড়। যেহেতু আলফা ভ্যালু বড়, সো উই রিজেক্ট নাল হাইপোথিসিস। তো এটাই বলছে যে আলফা ইকুয়ালস টু 0.01, পি ভ্যালু ইজ গ্রেটার দেন, এটা হচ্ছে আলফা ভ্যালু থেকে পি ভ্যালুটা বড়, সো 0.0014, সো উই রিজেক্ট নাল হাইপোথিসিস। তো তার মানে এখন ডিসিশনটা তাহলে কি আসলো? সো নিউলি এমপ্লয়ি নিডস টু লার্ন ইন দ্য মেশিনারিজ হুইচ ইজ নট 90 মিনিটস, রাদার ইট টেক লেস অর গ্রেটার দ্যান 90 মিনিটস। যে নতুন এমপ্লয়িরা আসলে 90 মিনিট তাদের লাগতেছে না, টাইম লাগতেছে না, তাদের 90 মিনিটের বেশি অথবা কম লাগতেছে। কারণ কি, আমরা শুধু ধরে নিয়েছিলাম যে তাদের শিখতে, নতুন মেশিনের উপর তাদের শিখতে 90 মিনিট টাইম লাগতেছে। যেহেতু আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেছে, তার মানে হয় বেশি লাগতেছে অথবা কম লাগতেছে। সো আরেকটা এক্সাম্পল দেখি এখানে, যে এখানে বলা হয়েছে দ্য মেয়র অফ সিটি estimate that the average value of the assets of families living in city at least এখানে 3 লাখ। তো এখানে বলা হয়েছে যে শহরে বসবাসকৃত লোকেদের এখানে তাদের হচ্ছে অ্যাভারেজ অ্যাসেট, তাদের অ্যাভারেজ অ্যাসেটটা হচ্ছে অ্যাটলিস্ট 3 লাখ। তার মানে 3 লাখের বেশি হতে পারে, বাট 3 লাখের কম হবে না। তাহলে আমাদের নাল হাইপোথিসিস সেখানে ধরে নিতে হবে কি, যে অ্যাটলিস্ট 3 লাখ, তার মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 3 লাখ। তার মানে এটার বেশিও হতে পারে বাট কম হবে না। এটা যেটা আসলে ধরে নিছে এই যে গ্রেটার দেন ইকুয়াল অ্যাটলিস্ট 3 লাখ। ওকে, তাহলে টু ভেরিফাই দিস ভ্যালিড, তাহলে এখানে যেহেতু আমরা বুঝতে পারলাম যে অ্যাটলিস্ট 3 লাখের উপর বেস করে, এই এতটুকু কথার উপর, অ্যাটলিস্ট কথার উপর বেস করে বুঝতে পারলাম যে না, এটার থেকে বেশি হবে কিন্তু কম হবে না, এই জন্য নাল হাইপোথিসিস গ্রেটার দেন ইকুয়াল। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কী হবে? অবশ্যই লেস দেন হবে, শুধু লেস দেন, তাহলে অবশ্যই শুধু লেস দেন। তো এই যে অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ লেস দেন এত। তো এটা হচ্ছে ছিল। আর ওকে, এরপরে হচ্ছে কি ছিল, যে টু ভেরিফাই দিস ভ্যালিডিটি অফ দিস ক্লেম অ্যাজাম্পশন ই কালেক্ট ডেটা ফ্রম 25 ফ্যামিলিজ। সো এই অ্যাজাম্পশনটা ফাইন্ড করার জন্য 25টা ফ্যামিলির সেই করছে, ডেটা কালেক্ট করছে র্যান্ডমলি স্যাম্পল হিসাবে। ওকে, the average wealth of the family was found to be 26,000 from the sample। তো এখানে হচ্ছে কালেক্ট করে সে স্যাম্পলটা পাইছে, এখানে হচ্ছে 26,000। সো এখানে ইনফরমেশন মিসিং আছে, জাস্ট এখানে এটা 26,000 হবে না, এখানে হবে হচ্ছে 2,88,000। সো আমরা ধরে নিলাম এখানে আছে 2,88,000, যেটা আসলে অ্যাভারেজ ফ্যামিলিস, মানে স্যাম্পলের অ্যাভারেজ কী বলে, অ্যাভারেজ ইনকাম তো না, অ্যাসেট, স্যাম্পলের অ্যাভারেজ অ্যাসেট। ওকে, এরপর হচ্ছে পাস্ট রিসার্চ হ্যাজ শোন দ্যাট দ্য পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ অয়েল টু দ্য পপুলেশন অফ দ্য সিটি ইজ 6,000। সো এখানে যেটা দেওয়া আছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই ভ্যালুটা দেওয়া আছে 60,000। তার মানে এটা আমাদের কি টেস্ট হবে? তাহলে অবশ্যই এটা জেড টেস্ট হবে, কারণ পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে। সো আমরা শুরুতেই নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা ধরে নিলাম, এবং হচ্ছে এখানে 25, এখানে হচ্ছে ফ্যামিলিদের এখানে ভ্যালু পাইলাম, এন এর মান পাইলাম 25, এবং এখানে হচ্ছে অ্যাভারেজ পাইলাম হচ্ছে, এখানে হচ্ছে 2,88,000। আর এখানে হচ্ছে একটা পাইলাম কি, যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এত। তো এখন এখানে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা এখানে আসলে 60,000 না, এখানে আসলে এই 80,000 হবে এখানে। সো এখানে কিছু ইনফরমেশন ভ্যাকিংস আছে, সরি ফর দ্যাট। সো এখানে 80,000 হবে। সো ধরে দিলাম এখানে জাস্ট 2,88,000 অ্যান্ড এখানে আছে 80,000। তাহলে এতটুকু তো বুঝতে পারছি যে এখানে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস কী হবে এবং এটা আসলে কী টেস্ট হবে। দেন এখানে অ্যাভারেজ, এটা পপুলেশনের সরি, এখানে হচ্ছে এই যে স্যাম্পলের অ্যাভারেজ, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে আলফার মান। তো তাহলে এখন আমাদের এই ম্যাথটা করতে হবে কীভাবে, যে আমরা যদি নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নিতে পারি এবং এটা আসলে কী টেস্ট
বুঝতে পারলাম, দেন ওই টেস্টটা করে একটা ভ্যালু পাবো, ওই ভ্যালুটা থেকে আমাদের টেবিল থেকে পি ভ্যালুটা বের করে আনবো, দেন ওই পি ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করবো এই আলফা ভ্যালুটাকে, এই যে 2.5 লেভেল অফ সিগনিফিকেন্স যেটা আছে, এই ভ্যালুটাকে আমরা কম্পেয়ার করব। যদি এই ভ্যালুটাই বড় হয় পি ভ্যালু থেকে, তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। তো এখন একটা একটা করে এখানে দেখি যে ম্যাথটা করে দেওয়া আছে, যে এখানে এই যে যেটা শুরুতেই যে নাল হাইপোথিসিস সেটা ধরে নিলাম, এরপরে অল্টারনেটিভ হাইপোথিসিস আমাদের এটা ছিল, যেহেতু অ্যাটলিস্ট বলছে এই জন্য গ্রেটার দ্যান ইকুয়াল, আর এই জায়গাতে অল্টারনেটিভ হাইপোথিসিসটা হবে তাহলে লেস দ্যান ইকুয়াল। সো এখন হচ্ছে এই জায়গাতে দেখি যে যেহেতু এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, সো এটা হচ্ছে জেড টেস্ট হবে। তো ফর্মুলাটা ছিল আমাদের কি এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট ওভার এন। তো এখানে এক্স বার কী ছিল, যে স্যাম্পলের অ্যাভারেজ, আর মিউ কী ছিল, পপুলেশনের অ্যাভারেজ, আর এখানে যদি সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান ডিভাইডেড রুট ওভার এখানে 25 করি, তাহলে এই ভ্যালুটা আসে। দেন আমাদের হচ্ছে জেড টেবিলের যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে -0.75। সো এই ভ্যালুটা থেকে আমাদের এখন পি ভ্যালু বের করতে হবে, দেন কম্পেয়ার করতে হবে। সো এই ভ্যালুটা থেকে যদি আমরা পি ভ্যালু বের করি, তাহলে এখানে দেখতে পারবো এখানে ছিল হচ্ছে -0.75, তাহলে এই জায়গাতে যে 0.7 এখানে 0.05 এর জন্য ভ্যালু বের করতে হবে। সো 0.7 0.12345 এই যে এই ভ্যালুটা হবে হচ্ছে 0.22663, এটা হবে 0.75 এর -0.75 এর জন্য পি ভ্যালু। সো এটাই এখানে জাস্ট লিখছে যে পি ভ্যালু উইল বি 0.2266। এখন আসি এটা আসলে ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট। এটা আসলে কি যেহেতু কোশ্চেনে এখানে শুরুতেই বলছে যে অ্যাটলিস্ট, এবং তার পার্সপেক্টিভে আমরা ধরে নিয়েছিলাম এটা আসলে অ্যাটলিস্ট, এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা ছিল লেস দ্যান, মানে এটা আসলে যে কোনো একটা সাইডে ছিল লেস দ্যান, এখানে কিন্তু গ্রেটার দ্যান ছিল না। সো তাহলে এটা হবে আমাদের ওয়ান টেল টেস্ট, তার মানে এখানে আমাকে আর 2 দ্বারা গুণ করা লাগতেছে না। সো ডিরেক্ট যে পি ভ্যালুটা পাইছি এই ভ্যালুটার সঙ্গে আলফা ভ্যালু কম্পেয়ার করবো, তাহলে কম্পেয়ার করি। এখানে আলফা ভ্যালু ছিল হচ্ছে 0.025, মানে 2.5%কে আমরা যদি ই করি তাহলে 0.025 হবে, তাহলে 0.025 এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে আলফা ভ্যালুটা ছোট আর পি ভ্যালুটা হচ্ছে বড়। তাহলে আলফা ভ্যালু যদি ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস নট রিজেক্টেড হবে। তো এটাই জাস্ট বলছে যে নাল হাইপোথিসিস উইল নট রিজেক্টেড নাল হাইপোথিসিস। সো মেয়রের ক্লেমটাই তাহলে রাইট ছিল। সো এটা একটা এক্সাম্পল ছিল। এখানে আরও একটা এক্সাম্পল আছে, এটা জাস্ট আমি শর্ট করে একটু বলে দিই। যেখানে বলা হয়েছে যে ওয়ান এক্সপার্ট ক্লেম দ্যাট দ্য অ্যাভারেজ অক্সিজেন ইনটেক অফ those who exercise regularly is higher than the average oxygen intake of older adult. So যারা রেগুলার এক্সারসাইজ করে তারা বেশি অক্সিজেন গ্রহণ করে বয়স্কদের থেকে। Previous researcher has shown that the average income intake in normal adult is 36.6 ml per kg. সো তাহলে এখানে হচ্ছে অ্যাভারেজ পপুলেশনের অ্যাভারেজটা আমরা পাইলাম কত, যে 36.6 কেজি। আচ্ছা, এখন ইউ ওয়ান্ট টু ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ দিস ক্লেম। সো এখানে ক্লেমটা ছিল যে তারা হচ্ছে যারা রেগুলার জিম করে তারা এই ওল্ডার থেকে, অর্থাৎ এটা থেকে তারা বেশি গ্রহণ করে। সো এখানে কিন্তু বলছে গ্রেটার দ্যান, মানে বেশি। সো এখানে তো গ্রেটার দ্যান অর লেস দ্যান বলতো তাহলে কিন্তু টু টেল টেস্ট হতো, শুধু একটাই যেহেতু বলছে গ্রেটার দ্যান তার মানে এটা ওয়ান টেল টেস্ট। ওকে, তাহলে আমরা এটা যেটা পাইলাম পপুলেশনের অ্যাভারেজ পাইলাম। এখন আমাদের স্যাম্পলের অ্যাভারেজ লাগবে, স্যাম্পল সাইজ লাগবে। সো এরপরে আর কি ইম্পর্টেন্ট দেওয়া আছে, দ্যাটস হোয়াই ইউ র্যান্ডমলি সিলেক্ট 40 পিপল। এই যে স্যাম্পল সাইজ আমরা পাই গেছি 40 পিপল। ওকে, অ্যান্ড ইউ লুকড অ্যাট দ্য ডেটা কালেক্টেড ফ্রম দিম, এবং এই থেকে আমরা ডেটা কালেক্ট করতেছি টেকিং অ্যান অ্যাভারেজ অফ 40.6 ml per kg। তো এই যে ডেটা কালেক্ট করলাম এটা আসলে অ্যাভারেজ অফ স্যাম্পল, এটা হচ্ছে আমাদের স্যাম্পলের অ্যাভারেজ। এটা ছিল পপুলেশনের অ্যাভারেজ, এটা ছিল স্যাম্পলের অ্যাভারেজ, এবং এটা ছিল স্যাম্পল সাইজ। ওকে, এখন আসি এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য স্যাম্পল ইজ এত। এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, বাট বলে নাই যে এটা আসলে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা কি পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যেহেতু বলে নাই সেহেতু আমাদেরকে কি দেখতে হবে, যে স্যাম্পল সাইজ। যদি আমাদের স্যাম্পল সাইজ 30-এর সমান বা 30 থেকে বড় হয় তাহলে জেড টেস্ট হবে, 30-এর থেকে ছোট হলে টি টেস্ট। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে 15, 30-এর থেকে ছোট, তার মানে এটা হচ্ছে টি টেস্ট। ওকে, এরপরে আসি ইট ইজ অলরেডি নোন দ্যাট দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন টেকেন
in adult follows the normal distribution. Okay, now you need to verify the validity of this claim. তো ওই যে তারা যে বেশি গ্রহণ করতেছে, তারা যেটা ক্লেম করলো এটা কি ভ্যালিড নাকি আনভ্যালিড, এটা আমাদের বের করতে হবে। যেখানে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, যেখানে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স মানে আলফা ভ্যালু দেওয়া আছে 5%, মানে 0.05। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা আমাদের টি টেস্ট হবে। এখানে আমাদের হচ্ছে যে এখানে সব দেওয়াই আছে, যে এটা হচ্ছে আমাদের এন এর মান দেওয়া আছে এখানে 15, এখানে হচ্ছে পপুলেশন অ্যাভারেজ দেওয়া আছে এত, এবং স্যাম্পলের অ্যাভারেজ দেওয়া আছে এত, এবং হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানও দেওয়া আছে। সো এখানে 8 না, এখানে জাস্ট চিন্তা করি এখানে 6। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানও দেওয়া আছে এবং আলফার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা টেস্ট করি, করে আমরা দেখি যে আসলে তাদের করা ক্লেমটা আসলে সত্য কিনা। তো তাহলে হচ্ছে আমাদের কি ছিল, যে ক্লেমটা কি ছিল, যে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি ছিল, যে গ্রেটার দ্যান ছিল। তো তাহলে আমরা নাল হাইপোথিসিসটা ইকুয়াল ধরে নিই এখানে, যে নাল হাইপোথিসিস ইকুয়ালস টু 36.7 আর অল্টারনেটিভ হাইপোথিসিস গ্রেটার দ্যান এত। সো যেহেতু এন এর ভ্যালু এখানে 15, তার মানে এটা টি টেস্ট। সো এখানে টি টেস্টের ওই একই ভ্যালু, জাস্ট ফর্মুলাটা সেম, শুধু এখানে সিগমার জায়গায় এখানে এস লিখলাম। তো এখানে এই ভ্যালুগুলো বসায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা এইটা পাবো, এটা হচ্ছে টি ভ্যালু করে একটা ভ্যালু পাইলাম। সো এই ভ্যালুর উপর বেস করে আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে নাল হাইপোথিসিস রিজেক্ট কিনা, রিজেক্ট করবো কিনা। সো এগুলা জাস্ট 3টা এক্সাম্পল আমাদের। তো এখানে একটা প্রবলেম ছিল যে স্লাইডে এখানে কিছু ইনফরমেশন আমাদের ভুল ছিল, যে আমরা ভুল তথ্য নিয়ে ম্যাথগুলো করাতে আসলে একটু বুঝতে অসুবিধা হতে পারে সবারই। সো এটা ছিল হাইপোথিসিস টেস্টিং। তো বেসিক কনসেপ্ট যেটা আমি বলেছি ওইটাই, বাট এখানে হয়তো ভাই মানগুলো একটু ভুল হওয়াতে সমস্যা হতে পারে। তো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা কমেন্ট বক্সে এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। ওকে, এখন আসি হচ্ছে প্রবাবিলিটিতে। সো প্রবাবিলিটি নর্মালি আমরা সবাই জানি যে প্রবাবিলিটি একটা সম্ভাবনা। প্রবাবিলিটি ইজ দ্য প্রবাবল ম্যাথমেটিক্যাল মেজার অফ দ্য অকারেন্স অফ অ্যান ইভেন্ট। সো একটা ঘটনার ইভেন্টের একটা সম্ভাবনা দেয় আমাদেরকে। সো প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা কি জানি যে টোটাল নাম্বার অফ ইভেন্ট আর টোটাল ইভেন্ট, এটা দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে প্রবাবিলিটি আমরা পাই। সো যদি এখানে এক্সাম্পল চিন্তা করি, লুডো খেলাতে যদি ছক্কা নিক্ষেপ করা হয় তাহলে এখানে 1 বা 2 বা 3 আসার সম্ভাবনা কত। সো 1 আসার সম্ভাবনা হচ্ছে, তাহলে এখানে সবগুলো সম্ভাবনাই হচ্ছিল 1/6। যেহেতু আমাদের টোটাল ছক্কার বোর্ডে এখানে ভ্যালু থাকে 1 থেকে 6, তার মানে এখানে যে কোনো একটা ভ্যালু আসার সম্ভাবনা নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট 1 আর টোটাল ইভেন্ট হচ্ছে 6, তার মানে ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড টোটাল ইভেন্ট করলে আমরা তো 1/6 পাবো। তো এগুলো ছোটোবেলার কনসেপ্ট আমরা দেখছি প্রবাবিলিটির। তো এখানে আসলে কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, যে আমাদের প্রবাবিলিটি কখন 0 হয় আর কখন 1 হয়। প্রবাবিলিটি সাধারণত সবসময় 0 থেকে 1-এর মধ্যেই থাকে, যে এই জায়গাতে যে জিনিসটা বলা হয়েছে, প্রবাবিলিটি রেজাল্টটা অলওয়েজ 0 থেকে 1-এর মধ্যে আসে। আর প্রবাবিলিটি কখন 0 হয়, যখন হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা মানে নাই, এরকম একটা অসম্ভব ঘটনা। যেমন যদি বলি যে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা সম্ভাবনা কত, তাহলে আমরা বলবো এটা 0। আর যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা একদমই অ্যাকুরেট হয়, যে এটাই ঘটবে, তাহলে এটা হচ্ছে এটার প্রবাবিলিটি আসলে 1 হবে। যেমন মানুষ যে কোনো সময় মরতে পারে, তো এটা যেরকম সত্য, সো এটার প্রবাবিলিটিও 1 হবে, ওই জিনিসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এই প্রবাবিলিটিগুলো বের করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হয়, যে এখানে এক্সপেরিমেন্টটা কি, যে আমরা আসলে কি এক্সপেরিমেন্ট করতেছি। যদি লুডো খেলার কথা চিন্তা করি তাহলে আমাদের এক্সপেরিমেন্টের বিষয়টা হচ্ছে প্লেইং লুডো। আর এখানে আউটকাম কি, যে আমরা যে লুডো খেলাতে যে ছক্কাগুলো আছে, ছক্কাতে যে আসলে ভ্যালুগুলো আছে 1 2 3 4 5 6, এই ভ্যালুগুলো আসার সম্ভাবনা কত। তাহলে এখানে স্যাম্পল স্পেসটা কি হবে, যে অল আউটকাম টুগেদার আর কল্ড স্যাম্পল স্পেস। যে এখানে আমরা দেখছিলাম যে টোটাল ইভেন্ট, এটাকে আসলে বলতেছি সবগুলাই আসলে অল আউটকাম টোটাল ইভেন্ট। আচ্ছা, এরপরে আসলে ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট আসার সম্ভাবনা কত, 1 2 অথবা 4 অথবা 5 আসার সম্ভাবনা কত। তো এটা আসলে এখানে জাস্ট সিম্পল বিষয় এখানে বলা হয়েছে। তো এখানে মূলত প্রবাবিলিটিতে আমরা যেটা আমাদের বের করতে হবে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের বায়াস থিওরাম। এই জিনিসটা আমাদের ভালো মতো করে বুঝতে হবে যে আসলে বায়াস থিওরামটা কি। সো এটা একটু ভালো করে দেখি।
তো এটা যদি আমি একদম সহজ করে বলি যে বায়াস থিওরামে আমাদের একটার সাপেক্ষে আরেকটা সম্ভাবনা বের করতে হয়। এখানে নর্মালি একটার সাপেক্ষে আরেকটা সম্ভাবনা বলতে কীরকম, যে উদাহরণ হিসাবে যদি বলি যে আকাশে আকাশ মেঘলা দেখাচ্ছে, এখন বৃষ্টি আসার সম্ভাবনা কত, তাহলে বৃষ্টি আসার সম্ভাবনাটা আকাশ মেঘলা হওয়ার উপরেও কিছুটা নির্ভর করতেছে, মানে একটার সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা। তো এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মনে রাখার সব থেকে সহজ টেকনিক হচ্ছে যে আমাদের এই পি অফ এ অর বি, মানে এখানে এ আমাদেরকে ফাইন্ড করতে হবে যদি বি দেওয়া থাকে, মানে আকাশ যদি মেঘলা হয়, বি যদি আকাশ মেঘলা হয়, তার মানে বৃষ্টি আসার সম্ভাবনা কত। তার মানে এখানে বি হচ্ছে আমাদের দেওয়া থাকবে গিভেন ভ্যালু, আর এ হচ্ছে আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে এটা যদি হয় তাহলে ফর্মুলাটা কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি অবলিক এ, মানে এটার উল্টা ঘটনাটা, অ্যান্ড ডিভাইডেড পি অফ বি, যেটা আমাদের দেওয়া আছে। সো এই জিনিসগুলো কি আমরা দেখি এখানে, যে পি অফ এ মানে হচ্ছে যে এ ঘটনা ঘটার সম্ভাবনা, আর পি অফ বি মানে হচ্ছে বি ঘটনা ঘটার সম্ভাবনা, আর পি অফ বি অবলিক এ মানে হচ্ছে যদি এ ঘটনা ঘটে তাহলে বি ঘটনা ঘটার সম্ভাবনা কত, আর পি অফ এ অবলিক বি মানে যদি বি ঘটনা ঘটে তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত। এটা বোধহয় একটু আমি উল্টা বলছি, যে পি অফ বি অবলিক এ মানে হচ্ছে যদি এ ঘটনা ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা কত। সহজ হিসাব, যে পি অফ এ অবলিক বি মানে বি যদি ঘটনা ঘটে তাহলে এ ঘটার সম্ভাবনা কত। জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যাতে প্যাচ না লাগে এখানে। সো একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হব। এখানে বলা হয়েছে যে সাপোজ ইউ প্ল্যান টু গো অন এ পিকনিক সামওয়্যার when your family and friends on a Friday in journey. When I woke up on Friday morning, I saw that the sky was cloudy, আকাশ মেঘলা হয়ে গেছে, and your forehead was full of worries. Okay, if it rained, all your plans would be cancelled. যদি বৃষ্টি হয় তাহলে সব কিছু তো ক্যান্সেল হবে। In this case you have some previous information, কিছু আগের ইনফরমেশন আছে। ইউজিং দ্য ইনফরমেশনের উপর বেস করে ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রেইন টুডে। ওকে, তাহলে এখানে যে সিনারিওটা উদ্দীপকটাতে বলা হলো যে আকাশ মেঘলা হয়েছে, এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, যদি বৃষ্টি হয় তাহলে তো আমার ট্যুরের প্ল্যানটা ক্যান্সেল হবে। তাহলে এখানে প্রিভিয়াস কিছু ইনফরমেশনের উপর বেস করে আমরা দেখি যে আসলে রেইন হওয়ার সম্ভাবনা কত। তো এখানে মেইনলি যে জিনিসটা ডিটারমাইন করতে হবে, রেইন হওয়ার সম্ভাবনা যদি আকাশ মেঘলা হয়, তার মানে পি অফ রেইন অবলিক ক্লাউড, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটাই যে এখানে আমাদেরকে বের যদি করি, এখানে এই যে পি অফ রেইন অবলিক ক্লাউড, এটাই আমাদেরকে বের করতে হবে। এটা তো বুঝতে পারছি। অ্যান্ড ইনফরমেশন প্রিভিয়াস কি দেওয়া আছে, 40% অফ দ্য ডে ইজ দ্য স্কাই ক্লাউডি ইন মর্নিং। সো আকাশ ক্লাউডলি মানে পি অফ ক্লাউড হচ্ছে 40%। আর এখানে বলা হয়েছে যে জানুয়ারি ইউজুয়ালি ডাজ নট রেইন, বৃষ্টি হয় না ফর মোর দ্যান 3 days, 3 দিনের বেশি বৃষ্টি হয় না। তার মানে পি অফ রেইনের ভ্যালু হচ্ছে 10%। পি অফ ক্লাউড পাইলাম, পি অফ রেইন পাইলাম। আর এখানে কি দেওয়া আছে, ইন 50% অফ কেস ইট রেইনস অনলি হোয়েন দেয়ার ইজ ক্লাউড স্কাই। তো এখানে হচ্ছে রেইন হয়, মানে এখানে রেইন হয় আকাশ যখন ক্লাউড থাকে তখন রেইন হয়। তার মানে এখানে যেহেতু একটা ঘটনা আমরা এখানে দেখলাম যে পি ও বি অবলিক এ, মানে এ যদি ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা কত। সো এটার সাথে যদি রিলেট করি, এ যদি ঘটে বি ঘটার সম্ভাবনা কত, তাহলে এখানে কি বুঝতে পারবো যে এখানে রেইন বৃষ্টি যদি হয় তাহলে আকাশ ক্লাউড থাকার সম্ভাবনা, তার মানে পি অফ ক্লাউড অবলিক রেইন এটা দেওয়া আছে। সো এগুলা যদি এখন লিখি যে পি অফ ক্লাউড অবলিক রেইন 50%, পি অফ রেইন 10%, পি অফ ক্লাউড 40%। আর আমাদের বের করতে হবে কি, যে প্রবাবিলিটি অফ রেইন টুডে কিসের সাপেক্ষে, আকাশ যদি ক্লাউড থাকে, তার মানে পি অফ রেইন অবলিক ক্লাউড। সো পি অফ রেইন অবলিক ক্লাউডের ফর্মুলা কী হবে, তাহলে এখানে যেটা আমাদের গিভেন দেওয়া আছে এটা সবসময় নিচে থাকে, যে পি অফ ক্লাউড, আর উপরে থাকে হচ্ছে পি অফ রেইন ইন্টু পি অফ ক্লাউড অর রেইন। সো এটা জাস্ট বসালে আমরা দেখতে পাবো যে 0.125, মানে 12.5%। বৃষ্টি হওয়ার সম্ভাবনা 12.5%। তো এটা এখানে জাস্ট বলা হয়েছে, একটা বায়াস থিওরামের মাধ্যমে আমরা একটা ঘটনা ঘটার পার্সপেক্টিভে আর একটা ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে পারি। সো এই ছিল টেস্ট অফ হাইপোথিসিস এবং প্রবাবিলিটির বায়াস থিওরাম। সো এখানে জাস্ট
এই ম্যাথগুলো করতে যদি সমস্যা হয় তাহলে আমরা কমেন্টে আলোচনা করব, সমস্যা নেই। আর এটাই ছিল। এরপরে এখানে ওয়ান টেল আর টু টেল স্টেজটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে। অ্যান্ড দেন এখানে আমরা আর কি দেখলাম এই জায়গাটাতে, যে ইনফারেন্স এবং এস্টিমেশন এই জিনিসটা কি, এগুলো আসলে বুঝলাম। হাইপোথিসিস টেস্টিং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হলেও এটা আসলে ম্যাথমেটিক্যালি ভেরিফাইড। সো এই জিনিসটা দেখি তো। ওকে ওয়েল, আজকের লেকচার ভিডিও এই পর্যন্তই। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।